ইসলামাবাদে ইরান মার্কিন পরোক্ষ আলোচনা, লেবাননে ইসরায়েলি হামলায় অব্যাহত প্রাণহানি। আকাশপথ ও ভিসা জটিলতায় আটকা প্রবাসীরা, থমকে গেছে মধ্যপ্রাচ্যে জনশক্তি রপ্তানির চাকা। ইতালির নাগরিকত্ব আইনে পরিবর্তন, মেলোনি সরকারের নতুন নিয়মে বিপাকে হাজারো বংশোদ্ভূত। মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমনে এবার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার আজই পাকিস্তানে পৌঁছাচ্ছেন। লক্ষ্য ইরানের সাথে আলোচনা। তবে তেহরান সরাসরি বৈঠকের খবর অস্বীকার করে জানিয়েছে, তাদের বক্তব্য পাকিস্তানের মাধ্যমেই ওয়াশিংটনকে জানানো হবে। আল জাজিরার তথ্যমতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বর্তমানে ইসলামাবাদে অবস্থান করছেন। পাকিস্তান এই আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে এবং তারা এই প্রক্রিয়া নিয়ে সতর্কভাবে আশাবাদী। যদিও ইরান ও যুক্তরাষ্ট্র সরাসরি টেবিলে বসছে না, তবু পর্দার আড়ালের এই পরোক্ষ আলোচনাকে ভূ রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। এদিকে লেবাননে 3 সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার পরেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাফ জানিয়েছেন, লেবাননে তার বাহিনীর পূর্ণ স্বাধীনতা রয়েছে। গত কয়েক ঘন্টায় দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর আরও 6 জন যোদ্ধা নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত 2 মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 2491 জনে, আর আহতের সংখ্যা প্রায় 8000 ছুঁই। অন্যদিকে লেবাননে বৃষ্টির মতো ঝরছে বোমা। ইরান কি শেষ পর্যন্ত পাকিস্তানের মধ্যস্থতায় নমনীয় হবে, নাকি লেবানন পরিস্থিতির অবনতি পুরো অঞ্চলকে নতুন কোনো যুদ্ধের দিকে ঠেলে দেবে? ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন যে তিনি সম্প্রতি প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসা করিয়েছেন। তবে যুদ্ধের এই সংবেদনশীল সময়ে খবরটি গোপন রাখা হয়েছিল মূলত ইরানের হাত থেকে বাঁচতে। তেহরান যেন এই অসুস্থতাকে হাতিয়ার করে প্রোপাগান্ডা ছড়াতে না পারে, সেজন্যই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন 76 বছর বয়সী এই নেতা। নেতানিয়াহু এক বিবৃতিতে জানান, 2024 সালে তার প্রোস্টেট গ্রন্থি বড় হয়ে যাওয়ায় একটি অস্ত্রোপচার হয়েছিল। পরবর্তীতে ফলো আপ পরীক্ষায় তার প্রোস্টেটে 1 সেন্টিমিটারেরও কম আয়তনের একটি ছোট দাগ ধরা পড়ে। পরীক্ষায় দেখা যায় এটি ক্যান্সার টিউমারের প্রাথমিক স্তর, যা শরীরের অন্য কোথাও ছড়িয়ে পড়েনি। প্রধানমন্ত্রী জানান, তিনি কয়েকটি স্বল্পকালীন চিকিৎসার সেশন নিয়েছেন, যেখানে তিনি বই পড়তেন এবং একই সাথে দাপ্তরিক কাজও চালিয়ে যেতেন। বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ এবং সেই দাগটি পুরোপুরি নির্মূল হয়েছে। নেতানিয়াহুর বার্ষিক মেডিকেল চেকআপের রিপোর্টটি মূলত 2 মাস আগেই প্রকাশিত হওয়ার কথা ছিল, কিন্তু ইরান ও তার প্রক্সিদের সাথে যুদ্ধের চরম উত্তেজনার মধ্যে তিনি এটি পিছিয়ে দেওয়ার নির্দেশ দেন। তার মতে, ইরানি সন্ত্রাসবাদী শাসক গোষ্ঠী যেন ইসরায়েলের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানোর সুযোগ না পায়, সেজন্যই এই গোপনীয়তা। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তার ব্যক্তিগত চিকিৎসকদের 2টি চিঠিও প্রকাশ করা হয়েছে, যেখানে নেতানিয়াহুর বর্তমান শারীরিক অবস্থাকে চমৎকার বলে অভিহিত করা হয়েছে। ইসরায়েলের ইতিহাসে দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালন করা এই প্রধানমন্ত্রী এখন পুরোপুরি সুস্থ হয়ে পুনরায় যুদ্ধ ও রাষ্ট্রীয় পরিচালনার কাজে মনোনিবেশ করছেন। মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক অস্থিরতা এবং ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাতের প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশের জনশক্তি রপ্তানি খাতে। গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংকটের ফলে সৌদি আরব, কুয়েত ও কাতার সহ উপসাগরীয় দেশগুলো থেকে নতুন শ্রমিকের চাহিদা নাটকীয়ভাবে কমে গেছে। অনেক ক্ষেত্রে চাহিদা শূন্যের কোটায় নেমে এসেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট খাতের ব্যক্তিত্বরা। বিএমইটি এর তথ্য অনুযায়ী গত বছরের মার্চের তুলনায় এবছর জনশক্তি রপ্তানি কমেছে প্রায় 33%। যেখানে গত বছরের মার্চে প্রায় 66,000 কর্মী বিদেশ গিয়েছিলেন, এবছর সে সংখ্যা দাঁড়িয়েছে মাত্র 44,000-এ। গত 54 মাসের মধ্যে এটি সর্বনিম্ন জনশক্তি রপ্তানির রেকর্ড। বিশেষ করে সৌদি আরবের শ্রম বাজারে ধস নেমেছে সবচেয়ে বেশি। ফেব্রুয়ারির তুলনায় মার্চে দেশটিতে কর্মী যাওয়া কমেছে 44%।
সংকটের কারণে আকাশপথ বন্ধ থাকায় গত এক মাসে কয়েক হাজার প্রবাসী কর্মী বিদেশ যেতে পারেননি। অনেক কর্মী যারা ছুটিতে দেশে এসেছিলেন তারা এখন ভিসা এবং ইকামার মেয়াদ শেষ হয়ে যাওয়ার ঝুঁকিতেও রয়েছেন। যদিও কুয়েত, কাতার ও ওমান সহ বেশ কিছু দেশ ভিসার মেয়াদ 1 মাস বাড়িয়েছে। বায়রার সাবেক মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমান জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাতের অনেক বড় প্রজেক্টের কর্মী নিয়োগ প্রক্রিয়া বর্তমানে স্থগিত রয়েছে। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা সরাসরি আমাদের শ্রম বাজারে আঘাত হানছে। যদি এই সংঘাত দীর্ঘায়িত হয় তবে রেমিট্যান্স প্রবাহে বড় ধরনের টান পড়বে। বিশেষজ্ঞরা বলছেন, কেবল মধ্যপ্রাচ্যের উপর নির্ভরশীল না থেকে ইউরোপে, জাপান এবং দক্ষিণ কোরিয়ার মতো বিকল্প শ্রমবাজার খোঁজা এখন সময়ের দাবি। তবে এসব বাজারের জন্য প্রয়োজন কারিগরি দক্ষতা এবং ভাষাগত জ্ঞান, যা আমাদের বর্তমান কর্মী বাহিনীর বড় একটি অংশের অভাব রয়েছে। নিজের শিকড়ের টানে ইতালির ক্যালাব্রিয়া গ্রামের অলিতে গলিতে ঘুরে বেরিয়েছিলেন সান ফ্রান্সিসকোর সাব্রিনা ক্রুফোর্ড। তার আজীবনের স্বপ্ন ছিল ইতালির নাগরিকত্ব পেয়ে সেখানে স্থায়ী হওয়া, কিন্তু আমলাতান্ত্রিক জটিলতার শেষ ধাপে এসে তার সেই স্বপ্ন তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। জর্জিয়া মেলোনির ডানপন্থী সরকারের নতুন এক কঠোর আইন সাব্রিনার মতো হাজারো মানুষের পথে এখন দুর্ভেদ্য প্রাচীর হয়ে দাঁড়িয়েছে। গত বছরের মে মাস থেকে কার্যকর হওয়া নতুন আইনে বলা হয়েছে, এখন থেকে কেবল তারাই ইতালীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন যাদের বাবা মা বা দাদা দাদি জন্মসূত্রে ইতালীয় নাগরিক ছিলেন, অর্থাৎ পরদাদা বা তার আগের প্রজন্মের সূত্র ধরে নাগরিকত্ব পাওয়ার যে দীর্ঘদিনের ঐতিহ্য ছিল তা এখন বন্ধ। মেলোনি সরকারের দাবি, নাগরিকত্ব কেবল তাদেরই দেওয়া উচিত যাদের বর্তমান ইতালির সাথে সরাসরি ও শক্তিশালী সম্পর্ক রয়েছে। সরকারের এই সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে কিছু বিতর্কিত ঘটনা। ভেনেজুয়েলায় হিজবুল্লাহর সদস্যদের অবৈধভাবে নাগরিকত্ব দেয়া এবং ব্রাজিলে নাগরিকত্ব নিয়ে বাণিজ্যের অভিযোগ ওঠার পর প্রশাসন এই কঠোর সিদ্ধান্ত নেয়। তবে এর ফলে আমেরিকা, ব্রাজিল এবং আর্জেন্টিনার যেই সব বংশোদ্ভূতরা বিপাকে পড়েছেন, যাদের পূর্বপুরুষেরা 1 শতাব্দী আগে অভাবের তাড়নায় ইতালি ছেড়েছিলেন। তবে লড়াই এখনও শেষ হয়নি। আইনজীবী মার্কো মেলোনের নেতৃত্বে কিছু পরিবার এই আইনকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছেন। তাদের দাবি, নাগরিকত্ব একটি রক্তের অধিকার বা ইউস স্যাঙ্গুইনিস, যা জন্মসূত্রে নির্ধারিত হয়, তাই এটি নতুন করে কেড়ে নেওয়া অসাংবিধানিক। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সুপ্রিম কোর্ট এ বিষয়ে চূড়ান্ত রায় দিতে পারে। সাব্রিনাদের ইতালীয় যাওয়ার স্বপ্ন কি আদালত টিকিয়ে রাখবে, নাকি চিরতরে বন্ধ হয়ে যাবে হাজার বছরের ঐতিহ্যের এই দুয়ার? ইউরোপের দেশ ইতালিতে নতুন অভিবাসন নীতি, রাজনৈতিক উত্তেজনা এবং শ্রমবাজার সংকটের কারণে বাংলাদেশি অভিবাসীরা ক্রমবর্ধমান অনিশ্চয়তার মুখে পড়েছেন। সাম্প্রতিক কয়েকটি ঘটনায় দেশটির অভিবাসন পরিস্থিতি আবারও আলোচনায় এসেছে। মিলানে ডানপন্থী সমাবেশ, অভিবাসীদের নিয়ে কঠোর অবস্থান। গত 18 এপ্রিল মিলান শহরে ইউরোপের বিভিন্ন ডানপন্থী নেতারা এক বিশাল সমাবেশ করেন। সমাবেশে অবৈধ অভিবাসন ঠেকাতে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। এই সমাবেশে রিমাইগ্রেশন বা বিদেশিদের নিজ দেশে ফেরত পাঠানোর ধারণাও সামনে আসছে, যা সরাসরি অভিবাসী জনগোষ্ঠীর জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকদের মতে, ইতালিতে বসবাসরত বৃহৎ বাংলাদেশি কমিউনিটি এই ধরনের রাজনৈতিক বক্তব্যের কারণে ভবিষ্যতে বেশি ঝুঁকিতে পড়তে পারে। নতুন স্বেচ্ছা প্রত্যাবাসন স্কিমে বিতর্ক। 24 এপ্রিল ইতালির সরকার একটি বিতর্কিত অভিবাসী প্রত্যাবাসন স্কিমে সংশোধনী এনেছে। এই পরিকল্পনায় অভিবাসীদের নিজ দেশে ফিরে যেতে উৎসাহ দিতে আর্থিক সহায়তা দেওয়ার কথা বলা হয়েছে। তবে সমালোচকরা বলছেন, এটি অভিবাসীদের উপর পরোক্ষ চাপ সৃষ্টি করতে পারে। এতে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের অভিবাসীরা প্রভাবিত হতে পারেন। শ্রম ভিসা প্রকল্পে বড় ব্যর্থতা, ঝুঁকিতে নতুন শ্রমিকরা। ইতালির জনপ্রিয় শ্রম অভিবাসন কর্মসূচি ডিক্রেতো ফ্লোসিওনেও উদ্বেগ তৈরি হয়েছে। সাম্প্রতিক এক প্রতিবেদনে দেখা গেছে, অনুমোদিত শ্রমিকদের মাত্র প্রায় 17% বাস্তবে বৈধ কাজ পেয়েছেন। অনেক অভিবাসী এসে কাজ না পেয়ে অনিশ্চয়তায় পড়ছেন। কিছু ক্ষেত্রে স্পন্সর কোম্পানির অস্তিত্বই খুঁজে পাওয়া যাচ্ছে না।
এই সমস্যাগুলো বিশেষ করে বাংলাদেশ, পাকিস্তান সহ দক্ষিণ এশিয়ার শ্রমিকদের উপরে বেশি প্রভাব ফেলছে বলে জানা গেছে। বিশেষজ্ঞরা বলছেন, ইতালিতে বর্তমানে 3টি বড় পরিবর্তন একসাথে ঘটছে। 1. কঠোর অভিবাসন রাজনীতি, 2. ব্যর্থ শ্রম অভিবাসন ব্যবস্থা এবং 3. স্বেচ্ছা প্রত্যাবাসনের মতো নতুন নীতি। এইসব কারণে বাংলাদেশি অভিবাসীদের জন্য পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। ইতালিতে বাংলাদেশি কমিউনিটি দীর্ঘদিন ধরে ব্যবসা ও শ্রমবাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও সাম্প্রতিক রাজনৈতিক এবং নীতিগত পরিবর্তন তাদের ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে। বিশেষ করে নতুন আইন, কাজের অনিশ্চয়তা এবং সামাজিক চাপ সব মিলিয়ে ইউরোপে বসবাসরত বাংলাদেশিদের জন্য সময়টা এখন অত্যন্ত সংবেদনশীল। যুক্তরাষ্ট্রে লাখ লাখ নাগরিকের জন্য হঠাৎই যেন আকাশ থেকে আশীর্বাদ হয়ে এলো কানাডার নতুন একটি আইন। গত 15 ডিসেম্বর কার্যকর হওয়া এই আইনের ফলে এখন অনেক আমেরিকানই সরাসরি কানাডার নাগরিকত্ব দাবি করতে পারছেন। ডোনাল্ড ট্রাম্পের কঠোর ইমিগ্রেশন নীতি এবং অভ্যন্তরীণ রাজনীতির অস্থিরতার মাঝেই আমেরিকানদের মধ্যে এখন কানাডার পাসপোর্ট পাওয়ার হিড়িক পড়েছে। আগে কানাডিয়ান নাগরিকত্ব কেবল এক প্রজন্ম পর্যন্ত, অর্থাৎ বাবা মায়ের সূত্রে পাওয়া যেত, কিন্তু নতুন আইনে এই সীমাবদ্ধতা তুলে দেওয়া হয়েছে। এখন যদি আপনার দাদা দাদি এমনকি তার আগের কোনো পূর্বপুরুষও কানাডিয়ান হয়ে থাকেন, তবে আপনিও সরাসরি নাগরিকত্বের আবেদন করতে পারবেন। আইনজীবীরা জানিয়েছেন, এর ফলে রাতারাতি কয়েক মিলিয়ন আমেরিকান কানাডার নাগরিক হওয়ার যোগ্য হয়ে উঠেছেন। আমেরিকানদের এই আগ্রহের পেছনে কাজ করছে মূলত রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা। অনেকে বলছেন, যুক্তরাষ্ট্রের বর্তমান পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে নিরাপত্তার খাতিরে একটি বিকল্প পাসপোর্ট রাখা জরুরি। যেমনটি বলছেন ফ্লোরিডার মৌরিন সুলিভান, যদি আমেরিকার অবস্থা সত্যিই খুব খারাপ হয়ে যায়, তবে কানাডা আমাদের জন্য একটি নিরাপদ আশ্রয় হবে। যাদের কাছে সব নথিপত্র আছে তাদের জন্য সরকারি ফি মাত্র 75 কানাডিয়ান ডলার। তবে বংশ লতিকা বা পূর্বপুরুষের প্রমাণ জোগাড় করতে আইনজীবীর সাহায্য নিলে খরচ কিছুটা বাড়তে পারে। বর্তমানে কানাডার ইমিগ্রেশন অফিসে আবেদনের পাহাড় জমেছে, আর একটি সার্টিফিকেট পেতে প্রায় 10 মাস সময় লাগতে পারে। কানাডিয়ানরা সাধারণত অতিথি পরায়ণ হলেও অনেকে এই সুবিধাবাদী নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলছেন। যারা কোনোদিন কানাডায় যাননি, কেবল একটি শক্তিশালী পাসপোর্টের জন্য নাগরিক হচ্ছেন, তাদের নিয়ে কিছুটা বিতর্ক তৈরি হয়েছে। তবে অর্থনৈতিক ও দক্ষ জনশক্তির বিচারে এটি কানাডার জন্য ইতিবাচক হতে পারে।